একদম ক্লিয়ার হচ্ছে না, একদম ক্লিয়ার হচ্ছে না, কথা বোঝা আসসালামু যাচ্ছে না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া না, বারাকাতুহু। প্রবাস সেন্টেন্স লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত সেন্টেন্স জানাই। আজ বাংলাদেশ ফেসবুক পেজে আজ আমাদের প্রবাস লাইভ অনুষ্ঠানের তৃতীয় পর্ব চলছে। কুয়েত থেকে আমি সংযুক্ত হয়েছি হজবেদ। আমার একজন বিশেষ অতিথি আজকে যোগ দিয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিই, মোহাম্মদ আকবর হোসেন, যিনি প্রধান উপদেষ্টা বাংলা জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত। শোয়েব আহমেদ, সভাপতি বৃহত্তর ঢাকা সমিতি কুয়েত। আব্দুর রহমান সাংবাদিক এবং সম্পাদক মাসিক মরলেখা। মাহমুদ কামাল হোসেন, সভাপতি বরিশাল বিভাগীয় পরিষদ কুয়েত। এই চারজন সম্মানিত অতিথি আজকে কুয়েত থেকে যোগ দিয়েছেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলা টিভির ফেসবুক পেজ থেকে আমরা প্রবাস লাইভ অনুষ্ঠানটি শুরু করেছি এবং আজ কুয়েত থেকে আমি সংযুক্ত হয়েছি। আজ আমাদের তৃতীয় পর্ব চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সমসাময়িক বিষয়ের উপরই কিন্তু আমাদের এই লাইভগুলো চলছে। আমি কুয়েতের যে সমসাময়িক বিষয়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করব। আরেকটি বিষয়, আপনারা জানেন যে বিশ্ব মহামারী সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের কারণে কি প্রতিদিনই কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এদিকে কুয়েতেও কিন্তু সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের কারণে প্রতিদিনে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, যদিও কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু অনেকাংশেই কম। আজ গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 485 জন। এ নিয়ে এ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,289 জন এবং চিকিৎসাধীন রয়েছেন 4,028 জন। সুস্থতা লাভ করেছেন 2,119 জন। সংকটাপূর্ণ এখনো আছেন 88 জন। 8 বাংলাদেশি সহ এখনো এই দেশটিতে প্রায় 42 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এবং গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে 49 জন শনাক্ত সহ মোট বাংলাদেশি শনাক্ত হয়েছেন 553 জন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই করোনা ভাইরাসের এই সংক্রমণ ঠেকাতে কুয়েত সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। নিশ্চয়ই আপনারা জানেন যে কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত ছিল সময়সীমা আমাদের এই সাধারণ ক্ষমার। এই ডিস্টার্ব হচ্ছে। কন্ডিশন বন্ধ করে দাও, কথা কথা নিচে উপরে দাও তো। আচ্ছা মৌলা ভাই একটু করেন না, উপরে দাও কথা। লাইনে কোনো সমস্যা হচ্ছে? নিম কুমারিছে। আচ্ছা আমি প্রথমে শোয়েব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। শোয়েব ভাই, আপনি একটু কুয়েতের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে একটু সবার সামনে বলেন। ধন্যবাদ জনাব মডারেটর। কুয়েতে আমরা করোনা ভাইরাসের বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ এখানে জি শুনতে পাচ্ছি, আপনি কথা বলেন। জি শুনতেছেন? জি শুনতে পাচ্ছি, আপনি কথা বলেন। হ্যাঁ, আমাদের সাংবাদিক সাহেব জুবেদ সাহেব যেটা জানিয়েছিলেন যে সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে কুয়েতে প্রায় আজকেও আক্রান্ত হয়েছে নতুন করে 485 জন এবং 2 জন আজকে মৃত্যু হয়েছে এবং সর্বমোট যেটা হয়েছে, সর্বমোট আজ পর্যন্ত কুয়েতে হয়েছে 6,289 জন। তার মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছেন 2,219 জন এবং বাংলাদেশি 8 জন সহ 42 জন করোনা রোগী এদেশে মৃত্যুবরণ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের মতো কুয়েতেও করোনা পরিস্থিতি সম্বন্ধে আমরা সবাই উদ্বিগ্ন এবং এদেশের কুয়েত গভর্নমেন্ট তার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সমসাময়িক অবস্থাকে রিকভার করার জন্য এবং তারা যতগুলো ব্যবস্থা নেওয়ার দরকার ততগুলো ব্যবস্থা নিয়েছে। কোয়ারেন্টাইন তৈরি করেছে, আইসোলেশন সেন্টার তৈরি করেছে এবং বিভিন্ন হসপিটালকে যতটা করোনা রোগীদের জন্য যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায় সেগুলো নিয়ে কাজ করছে। আর এমনিতে প্রশাসনিকভাবে প্রথম এবং দ্বিতীয় 3 দফায় প্রশাসনিকভাবে সমস্ত অফিস আদালত বন্ধ রেখেছে, সরকারি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। আগামী 29 মে পর্যন্ত সবকিছু বন্ধ রেখেছে এবং বেসরকারি ভাবেও প্রায় 90%
ব্যবসা বাণিজ্য, দোকানপাট, অফিস আদালত বন্ধ। শুধু ফার্মাসি, কোঅপ, যেগুলোতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির প্রয়োজন, সেগুলোকে খোলা রাখা হয়েছে। বাকি সমস্ত ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন যাবৎ বন্ধ। এই পরিস্থিতিতে বাংলাদেশি সহ কুয়েতের অবস্থিত কুয়েতি জনগণ এবং কুয়েতের বাইরের যে প্রত্যাগত জনগণ সবাই একটা দীর্ঘদিন যাবৎ একটা কি বলবো কারফিউ বা আমরা বলি লকডাউনের মধ্যে আছি। বিকেল 4টা থেকে ভোর 8টা পর্যন্ত লকডাউন, এর মাঝে কিছু সময় থাকে বের হওয়ার জন্য। এবং সেই সঙ্গে বলে রাখি, আমাদের কুয়েতের দুটি অঞ্চল, একটি অঞ্চলের নাম মাহবুলা আর একটি অঞ্চলের নাম জিলিব, এই দুটো অঞ্চল টোটাল লকডাউন। তারা 24 ঘন্টা লকডাউন আছে, তারা বের হতে পারছে না। বিভিন্ন সরকারি সংস্থা, এনজিও, বেসরকারি সংস্থা এবং বিভিন্ন ব্যক্তিগত এবং সমষ্টিগত বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে। যদিও অনেক সময় সহযোগিতার অপ্রতুলতা থাকে, তারপরেও এদেশের জনগণ, এদেশের মানুষ, আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে ওই মানুষগুলো কোনো কষ্ট না করে এবং যতটা সম্ভব দেয়া যায়। আরো একটি বিষয় বলে রাখা ভালো, ইতিমধ্যে কুয়েত গভর্নমেন্ট যেটা অ্যামনেস্টি ঘোষণা করেছে, সাধারণ ক্ষমা, সেই ক্ষমায় বাংলাদেশি প্রায় 5,000 সহ অন্যান্য দেশে প্রায় 25 থেকে 30,000 মানুষ দেশে যাওয়ার অপেক্ষায় আছে। তারা তাদের সেন্টারে আছে এবং ইদানিংকালে সেন্টারেও দুটো গন্ডগোল হয়েছে। তারপরেও এদেশের সরকার, এদেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ এবং পুলিশ সুন্দরভাবে ট্যাকেল করেছে এবং তারা আশ্বস্ত করেছে যে না, অতি শীঘ্রই বাংলাদেশে সহ অন্যান্য দেশের প্রত্যেকটা মানুষ যথাসময়ে ফিরে যাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এর মধ্যে আজকেরই সর্বশেষ নিউজ, ইজিপ্টের দুটো ফ্লাইট প্রায় 600 জন আজকে তারা দেশে চলে গেছে এবং বাংলাদেশের ব্যাপারেও এম্বাসি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা আশ্বস্ত করেছে যত দ্রুত সম্ভব এদেশ থেকে এই মানুষগুলোকে, যারা সাধারণ ক্ষমায় দেশে যেতে চাচ্ছে, তারা অবশ্যই খুব দ্রুত অল্প সময়ের মধ্যে চলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। এবং কুয়েত প্রশাসনও এই ব্যাপারে প্রচুর সহযোগিতা করেছেন, যে যারা এদেশে দীর্ঘদিন ইল্লেগাল ছিলেন, যারা অনেক পর্যাপ্ত সুবিধা না পেয়েও আকামা লাগাতে পারেনি, কাজ করতে পারেনি, তারা অবশ্যই সুন্দরভাবে দেশে ফিরে যাক এবং তারা যদি কখনো কুয়েতের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তারা অবশ্যই ভালোভাবে আবার নতুন ভিসার মাধ্যমে, নতুন এনওসির মাধ্যমে চলে আসতে পারবে। এই জন্য আমরা বিশেষ করে কুয়েতের এই বর্তমান গভর্নমেন্ট প্রশাসনকে ধন্যবাদ জানাই, যারা এদেশে দীর্ঘদিন ইলিগাল থাকার পরেও এই মানুষগুলো আবার ফিরে আসার সুযোগ পাবে। আল্লাহ এই কুয়েত গভর্নমেন্ট, কুয়েতের প্রশাসন, কুয়েতের জনগণ, কুয়েতের আমির সহ সবাইকে আল্লাহ হেফাজত করুক এবং এই দেশে বাংলাদেশি সহ সমস্ত প্রত্যাগত মানুষ যারা আছে তাদেরকে সবাই আল্লাহ হেফাজত রাখুক। করোনার এই মহা বিপদ থেকে আমাদের সবাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি। ভাই অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বিশ্লেষণ করে আসলে কুয়েতের সমসাময়িক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আমি কিন্তু কিছুক্ষণের জন্য ন্যায্যের সমস্যার কারণে আপনাদের কাছ থেকে চলে গিয়েছিলাম এবং এই ফাঁকে আপনি কিন্তু চমৎকার কুয়েতের সমসাময়িক বিষয়ের উপর আলোচনা রাখছিলেন। ধন্যবাদ আপনাকে। আমাদের কামাল হোসেন ভাইয়ের কাছে চলে যেতে চাই, যিনি আমাদের বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি। কামাল ভাই, আপনি প্রবাসী বাংলাদেশের নিয়ে কিন্তু আমরা জানি যত যে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর কিন্তু খুব গুরুত্ব দিয়ে কাজ করছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে কুয়েত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং খুব সম্প্রতি কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে একটা ত্রাণ অনুদান এসেছিল কুয়েতে এবং এই ত্রাণ অনুদান অনেকেই বলছিলেন যে এই ত্রাণ অনুদান কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল ছিল। তবুও কিন্তু কুয়েত দূতাবাস তাদের সাধ্য সামর্থ্য মতো কুয়েত প্রবাসীদের মধ্যে সেগুলো বিতরণ করে দেওয়ার চেষ্টা করেছে। তার পাশাপাশি আপনিও কিন্তু এখানকার বিভিন্ন ব্যক্তি উদ্যোগে এবং এখানকার ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু আপনি ত্রাণ বিতরণ করেছেন প্রবাসীদের। এই যে আপনি নিশ্চয়ই জানেন যে এখন কুয়েতের যে পরিস্থিতি, গত 5 দিন আগে যারা সমস্যাগ্রস্ত ছিল না, আজকে তারা সমস্যাগ্রস্ত এবং আগামী 5 দিন আজকে যারা সমস্যাগ্রস্ত না, আগামী 5 দিন পরে কিন্তু তারা সমস্যাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা বলা যায়। কারণ পরিস্থিতি কিন্তু সেটাই ইঙ্গিত করছে। আপনি একজন প্রবাসী বান্ধব নেতা, এই প্রবাসীদের স্বার্থে এই যে ত্রাণ বিতরণ আপনি ব্যক্তি উদ্যোগে করেছেন, বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশন এবং কুয়েত দূতাবাসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে প্রবাসীদের আপনি নিশ্চয়ই জানেন যে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে আছে, বড় ব্যবসায়ী তো বাদ দিয়ে দিলাম, ক্ষুদ্র ব্যবসায়ীদের এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একজনের স্থবিরতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে যারা কাজকর্ম করছেন এবং ব্যবসা সবাই মধ্যে কিন্তু এক ধরনের একটা সমস্যা, রুম ভাড়া, ফ্ল্যাট ভাড়া, এই নিয়েও কিন্তু মানুষ এক ধরনের সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। ত্রাণের বিষয়টি আপনি প্রবাসীদের মধ্যে কিভাবে সহজে পৌঁছে দিয়ে যাচ্ছেন, সে বিষয়টা দিয়ে আমাদেরকে একটু খুলে বলেন।
ধন্যবাদ বাংলা টিভি প্রতিনিধি উপস্থাপককে, আপনাকে এই রমজান মোবারকবাদ ও বিশ্ববাসী যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি ও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সুযোগ করে দেওয়ার আমার জুবায়ের ভাইকে। তো সবাইকে রমজানের মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনি যে কথাটা বলছেন কথাটা আসলেও সত্য। আমাদের এখানে কুয়েতের, আমি এই কুয়েতে প্রায় ৩৯ বছর, আমি 82-তে এসেছি। তো আসার পরেই আমি এই চ্যারিটির সাথে জড়িয়ে পড়েছি। অদ্যাবধি আমি চ্যারিটির সাথে কাজ করছি, যেটার নাম হলো হায়া আল খায়রিয়া। এটা হলো ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা কুয়েতের। তার সাথে আমি লং টাইম জড়িত, কাজ করে যাচ্ছি। আজকের শুধু এই লকডাউনেই নয়, এর আগেই লং টাইম আমি এরকম বাংলাদেশিরা যেখানে যে দুরবস্থায় থাকি, আমি আমার এই কুয়েতি এই সংস্থাদের নিয়ে আমি সেখানে যথারীতি সাহায্য দিয়ে আসছি। এটা আমাদেরকে এই কুয়েত চ্যারিটি অনুষ্ঠান অনেক সহযোগিতা করে, যা বলি তা মতোই তারা সেভাবে সহযোগিতা করে। আমরা ভাগ্যবান যে আজকের করোনা পরিস্থিতিতে আমাদের এখানের যে পরিস্থিতি, আমাদের কিন্তু লকডাউনে রেখেছে। আমাদের করোনা পরিস্থিতি কুয়েত গভর্নমেন্ট খুব হার্ডলি এটা কন্ট্রোল করছেন এবং এদের প্রশাসন অনেক শক্তভাবে আমাদের এই করোনাকে কন্ট্রোল করছেন, যেটা আমাদের জন্য আসলেও গর্বের বিষয়। আমরা অত্যন্ত সেফে আছি। কুয়েত গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। দুইটি এলাকা আমাদের বেশি ব্যাচেলার লোক থাকার কারণে এই দুটি এলাকা লকডাউন করে দিয়েছেন। এখানে ঘনবসতি, যার জন্য এটাকে লকডাউন করেছে। অন্য জায়গা যদিও খোলা আছে, কিন্তু খুব কঠিনভাবে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তার ভিতরে তারা এই মনে করেন রমজানের প্রমোদনা, এই যে ত্রাণ, এরা উন্মুক্তভাবে কুয়েতি ব্যক্তিগত চ্যারিটির মাধ্যমে, গভর্নমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা যদিও লকডাউনে আছি, আমরা আসলে ভাগ্যবান। কুয়েতে আমি নিজে সাক্ষী। আমি বিকালে গাড়ি নিয়ে বেরোলে দেখি রোডে প্রচুর কুয়েতিরা ব্যক্তিগতভাবে এসে গাড়ি ভরে সবাইকে খানা দিয়ে যাচ্ছে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি শুরু থেকে আমি আমার চ্যারিটি থেকে বিশাল অনুদান নিয়ে এই লকডাউনের ভিতরে কুয়েতি, আমার এক ইঞ্জিনিয়ার কুয়েতি আছেন যার নাম তামের আল আয়ুব, উনি আমার সাথে কাজ করে বহুদিন। তো উনি একমাত্র কুয়েতি এখানে লকডাউনে ঢুকতে পারে, আমরা বেরোতেও পারি না, ঢুকতেও পারি না। তো ওনার সহযোগিতায় ট্রাক ভরে মাল নিয়ে এসে এখানে বাঙালি কমিউনিটি, নট অনলি বাঙালি, মানে এখানে ইজিপশিয়ান আছে, ইন্ডিয়ান আছে, যখন আমরা লাইনে মাল দেই তখন আর এই সিটিজেন আমরা করতে পারি না। তবে মেজরিটি আমার প্রধান আমার সহযোগিতায় বাংলাদেশি কমিউনিটি পেয়ে থাকেন। এবং সে যে আমি একবার এক একজনের যে খানা দিই, একটা ফ্যামিলি 5-6 সদস্যের 1 মাসের খানা তারা পেয়ে থাকেন। এভাবে যত আমি 2-3 বার রোডে দিয়েছি, বেরাকে দিয়েছি, যত অসহায় ফ্যামিলিদের মাঝে দিয়েছি। এরপরে আমি আবার চ্যারিটির মাধ্যমে আমি ইনফরমেশন পেয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত যত ফ্যামিলি আছে আমাদের এখানে অসহায়, কম হয় 100 ফ্যামিলি, আমি এই ওয়েবসাইটে নাম তাদের। ধন্যবাদ কামাল ভাই, আপনার কাজের প্রশংসা নিশ্চয়ই করতে হয়, কারণ আপনারা দীর্ঘদিন ধরে কিন্তু এভাবে চ্যারিটির সহযোগিতা, আমরা বাংলাদেশিরা যারা আছেন এখানের কুয়েতের সহযোগিতায় কেউ না খেয়ে নাই, ভালো অবস্থায় আছে, এইটি আসল কথা। ধন্যবাদ কামাল ভাই। আমি আমাদের আরেকজন অতিথি সঙ্গে যুক্ত হতে চাই এবং উনি আসছেন কিছুক্ষণের মধ্যে, হয়তোবা নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের কাছ থেকে একটু আলাদা ছিলেন। উনি মাহমুদ আকবর হোসেন, প্রধান উপদেষ্টা জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত। আকবর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং এই সাধারণ ক্ষমার সুযোগ যখন কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল, তখন ওই সময়টাতে প্রায় 15 থেকে 20 হাজার অবৈধ অভিবাসী ছিল কুয়েতে, এবং ওই সময়টাতে প্রায় 8,000 অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে বাংলাদেশে যেতে পেরেছিলেন। এবার যখন 2020 সালে কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, তখন এখানে প্রায় 4,500 অবৈধ অভিবাসী বাংলাদেশের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।
এখানে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই যারা অবৈধ অভিবাসী 4,000 তারা এখনো কিন্তু বাংলাদেশে যেতে পারেনি। কুয়েত সরকারের অধীনস্থ বিভিন্ন ক্যাম্পে তারা অবস্থান করছেন। এরই মধ্যে কিন্তু আসলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনেকেই কিন্তু তাদের ক্ষোভ বিভিন্নভাবে প্রকাশ করছেন যে তাদেরকে এখনো বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে না বা বাংলাদেশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। এই প্রশ্নগুলো কিন্তু আসলে দেখা দিয়েছে এবং এখান থেকে অনেকেই কিন্তু আশ্বস্ত করছেন খুব শীঘ্রই তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তাতে করে তারা কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আকবর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের সাংবাদিক এবং মাসিক মরলকার সম্পাদক আব্দুর রব মোল্লা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের কারণে হয়তো বা ওনারা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কামাল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি জুবায়ের ভাই। জুবায়ের ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যালো, জি জুবায়ের ভাই, আমার কথা শোনা যায়? আমি কিন্তু শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, জি জুবায়ের ভাই, শোয়েব ভাই, শোনা যায় আমার কথা? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি, নিশ্চয়ই আমাদের অতিথিরা আবার ফিরে আসবেন। শোয়েব ভাই শুনতেছে, জুবায়ের ভাই শুনতে পান না আমার কথা? শুনতে পাচ্ছেন? জুবায়ের ভাই, আচ্ছা আমি বলতে পারি তাহলে? আপনারা তো শুনতে পান, শোয়েব ভাই শুনতেছেন তাই না? আকবর ভাই? জি জি, আকবর ভাই কোনো শব্দ আসতেছে না। আকবর ভাই আসছে না। শোয়েব ভাই, আমি বলে যাচ্ছি জুবায়ের ভাইয়ের যে প্রশ্ন, আমরা আকবর ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জুবায়ের ভাই আসতে, জুবায়ের ভাই বলতে দিন। হ্যাঁ, জুবায়ের ভাই শুনতে পান? আরে নেটওয়ার্ক এত ডিস্টার্ব দিচ্ছে। জুবায়ের, জি আকবর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আকবর ভাই শুনতে পাচ্ছে না। আমি কিন্তু শুনতে পাই জুবায়ের ভাইকে। রব ভাই এসে গেছেন। জি জুবায়ের ভাই, আমি তো আছি। শোয়েব ভাই চলে গেল আবার। আচ্ছা, কামাল ভাই, আপনি আপনার কথা ওই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। হ্যালো, এত ডিস্টার্ব। ওমর, তুমি একটু বন্ধ করো নেটটা। কামাল ভাই শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, আমি শুনতে পাই। আপনি ওই জুবেদ ভাই যে প্রশ্নটা করলো, আপনি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। হ্যাঁ, আমি ওইটি বলতেছি। আমি জুবের ভাই প্রশ্ন করছে আমাদের যে এই সাধারণ ক্ষমার উপরে আমার দুটি কথা আছে। এই যে আমাদের যে অবস্থা এখন, এই সাধারণ ক্ষমা দেওয়ার পরে আমাদের এভাবে বিভিন্ন ক্যাম্পে রেখেছেন 4,500 লোক, আজকের 1 মাসেরও অধিক। আমাদের গভর্নমেন্টের কেন এরা নিয়ে একটু মাথা ব্যথা হচ্ছে না যে এই লোকগুলো এই গরমের ভিতরে এত কষ্ট পাচ্ছে, ডেইলি এক একটা লোক মারা যাচ্ছে? এটা কি আমাদের মানবতার একটু দেল কাটছে না? এই রমজান মাসে আমার ক্রন্দন আসছে তাদের কষ্টের জন্য। কেন তাদেরকে বাংলাদেশে নেওয়া হচ্ছে না? কেন বাংলাদেশ আমাদের সাথে এরকম এরকম আসল ব্যবহার করছেন? কেন গভর্নমেন্ট এটা দেখছেন না? আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রী একটা অদক্ষ এরকম। আজকের কুয়েত গভর্নমেন্ট আমাদেরকেও তো ব্যাক করাবে। তারা নিজেরা প্লেন দিয়ে এই লোকগুলো পাঠাবে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের কোনো টনক নড়ছে না। রোহিঙ্গা আর 10 লক্ষ রোহিঙ্গা রাখতেছেন, আমাদের 4,000 মাত্র 4,500 লোক নিয়ে রাখতে পারবেন না। এটাও কি একটা এটাও কি মানা যায়? জুবেদ ভাই, আপনি কথা কন্টিনিউ করেন, অন্য কথায় কন্টিনিউ করেন জুবেদ ভাই। কামাল ভাই, আপনি কি
আপনি আপনি খুব সঠিক বলেছেন কামাল ভাই। আরেকটি বিষয় আমরা আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে এখানে আমাদের প্রায় 2000 যারা কার্গো ব্যবসায়ী, 2000 কার্গো ব্যবসায়ী, তাদের ব্যবসায় কিন্তু এক ধরনের স্থবিরতা দেখেছি, এবং এই 2000 কার্গো ব্যবসায়ীরা গত কয়েকদিন আগে একটা কমপ্লেইন করেছিলেন যে 14 মাস আগে তাদের এখানের কুয়েতের 40,000 মানুষের মালামাল চট্টগ্রামের বন্দরে আটকে আছে, এবং এ নিয়ে কিন্তু তারা বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। একদিকে এই কার্গো ব্যবসায়ী এবং এখানে যাদের তাদের কাস্টমার, তাদের মধ্যে একটা ঝামেলা হচ্ছে, অন্যদিকে তাদের ব্যবসাটাও কিন্তু এক ধরনের হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা শোয়েব ভাই আপনি কি বলবেন? ধন্যবাদ জুবাইর। প্রথমত কার্গো ব্যবসায়ের যে বিষয়টা, এটা আমিও নিউজে দেখেছি। তো আসলে আজকের এই পরিস্থিতিতে অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিষয়টাকে মেলালে চলবে না। এই বিষয়টা দীর্ঘদিনই এই সেক্টরে কিছু সমস্যা ছিল, অনেকগুলো সমাধানও হয়েছে। তো আজকে যেভাবে ওরা বলতেছিল যে 1400 মানুষের এবং অনেকগুলো টাকার সম্পদ পড়ে আছে, এগুলো বাংলাদেশ সরকারের দেখা উচিত, এবং এখানে যারা ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত তারাও এটা নিয়ে অনেক উদ্বিগ্ন। আমরা মনে করি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে অন্তত ব্যবস্থা নেবেন, যাতে এই মানুষগুলো রক্ষা পায় এবং এই সেক্টরটাই, বিজনেস সেক্টরটা রক্ষা পায়। কারণ এই বিজনেস সেক্টরের সঙ্গে বাংলাদেশের অনেক বিদেশি মুদ্রা অর্জনের একটি সুবর্ণ সুযোগ। এটা অন্যান্য দেশ অনেক বেশি সদ্ব্যবহার করতে, আমরা সেটা ঠিক মতো করতে পারছি না। সেই সঙ্গে যেটা বলা প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা এখানে যারা কুয়েতে যারা আছেন তাদের অন্যান্য সেক্টরের ব্যবসা বাণিজ্যগুলো প্রায় বন্ধ। এই বিষয়ে অবশ্যই বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন আছে। বাংলাদেশ সরকারের যে এখানে অ্যাম্বাসেডর সাহেব আছে, অ্যাম্বাসেডর উপস্থিত কর্মকর্তা বৃন্দ আছে, তাদেরও খোঁজ খবর নেওয়া উচিত। বাংলাদেশি যারা এখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছে তাদেরকে বাংলাদেশ সরকার এবং অ্যাম্বাসেডর কিভাবে সহযোগিতা করতে পারে, রিওপেন করার জন্য নতুন ইনভেস্টর দরকার হবে। বড় বড় কোম্পানিগুলো তারা কিভাবে রিকভার করবে সেটা আমরা জানি না, কিন্তু যারা ছোট মাঝারি, মিডিয়াম মাঝারি যারা আছে তাদেরকে রিইনভেস্ট করার জন্য অবশ্যই সরকারের সহযোগিতা প্রয়োজন আছে। আমি মনে করি আমরা এই যে দীর্ঘদিন, কামাল ভাই একটা কথা বলেছে, প্রায় 30 বছর যাবত, আমরা কি 25 বছর যাবত, 20 বছর এইরকম সময় যাবত মানে অনির্ধারিত ভাবে এবং কোনো কিছু না ভেবে বাংলাদেশকে, আমাদের পরিবার পরিজনকে সাহায্য করে যাচ্ছি। পরিবার পরিজনকে সাহায্য করা নয়, বাংলাদেশকে সাহায্য করা। আমরা 30 বছর যেখানে বিদেশি মূলধন পাঠিয়েছি, বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছি, এখন আজকের এই বিপদের দিনে, আজকের এই সমস্যার দিনে বাংলাদেশ সরকার কি আমাদেরকে সাহায্য করবে না? আমাদেরকে রিওপেন করার জন্য, রিইনভেস্ট করার জন্য কি সহযোগিতা আমরা পেতে পারি না? শুধু বাংলাদেশে যারা আছে গার্মেন্ট ব্যবসায়ী, অন্যান্য ব্যবসায়ী যারা প্রণোদনা পাচ্ছে, ঠিক আছে, তাদের জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু বিদেশে অবস্থিত ব্যবসায়ীগণ, পৃথিবীর বিভিন্ন দেশে যাদের অনেক সাকসেসফুল হিস্টোরি আছে, তাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের প্রস্তাবনা কি? তাদের জন্য বাংলাদেশ সরকারের করার কি আছে? শোয়েব ভাই, আপনারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নিশ্চয়ই স্বনামধন্য ব্যবসায়ী কুয়েতে, আমরা জানি যদ্দূর, কিন্তু কার্গো ব্যবসায়ী যারা ব্যবসায়ী এখানে করেন, খুব ক্ষুদ্র ব্যবসায়ী আমরা তাদেরকে বলি, এবং বর্তমানে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে যারা মালামাল পাঠিয়ে থাকেন এখান থেকে, তারাও কিন্তু খুব সাধারণ প্রবাসী, একেবারে খুব এমন কিছু জিনিস যারা পাঠিয়ে থাকেন আমি উল্লেখ করার প্রয়োজন নয়, আপনি নিশ্চয়ই জানেন। এই যে প্রায় 40,000 প্রবাসীর মালামালগুলো চট্টগ্রামের বন্দরে আটকে পড়েছে, নিশ্চয়ই আপনি জানেন যে 14 মাসে কিন্তু অনেকগুলোই নষ্ট হয়ে যাওয়ার কথা, এবং বাকিগুলো তারা ফেরত পেতে যাচ্ছেন। এখানে কিন্তু একটা সমস্যা আমি আজ করতে পারছি, খুব নিকট ভবিষ্যতে বড় ধরনের একটা সমস্যা কিন্তু হতেই পারে কাস্টমার এবং কার্গো ব্যবসায়ীদের মধ্যে। এই সমস্যাটার সুরাহা কি হতে পারে একটু যদি বলেন খুব সংক্ষেপে। এখানে কার্গো ব্যবসায়ীদের বিষয় যেটা আছে, এখানে 3টা পার্ট জড়িত। একটা পার্ট এখানে যারা কার্গোর সঙ্গে জড়িত, 2টো পার্ট এখানে যারা কার্গোতে মাল পাঠিয়েছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ মানে খুবই কম আয় করা মানুষের পাঠানো সামগ্রী এখানে। আরেকটি পার্ট হয়েছে বাংলাদেশ সরকার তথা প্রশাসন। আমি মনে করি প্রথমত করোনার কারণে কার্গো ব্যবসায়ীরা অনেক বড় লসের সম্মুখীন হয়েছে, তাদের ব্যাপারেও বাংলাদেশ সরকারের উচিত ভাবা তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। দ্বিতীয়ত বাংলাদেশে যারা এই 1400 মানুষ যারা মাল পাঠিয়েছে, তাদের মাল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশের একটা প্যাকেজ ঘোষণা করা উচিত এবং এই মানুষগুলোকে সরাসরি সাহায্য করা উচিত।
যদি সম্ভব তাদের সমস্ত সামগ্রীগুলি যদি পৌঁছে দেওয়া যায় যথাসময়ে, সেটা তো ভালোই। না হলে অবশ্যই তাদের জন্য একটা প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করা উচিত। এবং প্রশাসনকে সর্বশেষ আমি অনুরোধ করব, প্রশাসন যেন তাদের ব্যাপারে সুদৃষ্টি দেন এবং তাদের সমাধানগুলো কিভাবে করা যায়, প্রশাসনিক জটিলতাকে আটকিয়ে না রেখে এটাকে সহজ এবং সহজ শর্তে সহজভাবে এদেরকে সাহায্য করা যায়। এদেশের ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত এবং যারা এদেশ থেকে মাল পাঠিয়েছে তাদের জন্য দুপক্ষকেই যেন বাংলাদেশ সরকার তাদের সুদৃষ্টি দিয়ে তাদের এই সমস্যাটার সমাধান করেন। আমরা মনে করি অবশ্যই এটা সমাধান হওয়া উচিত। ধন্যবাদ শোয়েব ভাই। আমি আব্দুর রব মৌলা ভাইয়ের সঙ্গেও কিন্তু যুক্ত হতে চাই। আব্দুর রব মৌলা ভাই, আমাদের আকবর হোসেন ভাই বারবার আসছিলেন এবং চলেও যাচ্ছিলেন নেটওয়ার্কের নেটওয়ার্ক প্রবলেম ছিল। হ্যাঁ বলেন জুবেদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। হ্যালো জুবেদ, কথা বলা যায় সম্ভব হচ্ছে না। আব্দুর রব মৌলা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। মাওলা ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ জুবের ভাই নেটওয়ার্কটা জুবেদ বোধহয় শোনা খারাপ। যাচ্ছে না। উনি প্রশ্ন আচ্ছা করতেছিল আমি কার্গো ব্যবসায়ী সম্বন্ধে এবং তাদের কি করা যায় এই বিষয় নিয়ে আপনি বলতে থাকেন যখন। আচ্ছা ঠিক আছে, আমি দুটো ব্যাপার, একটা কার্গোর ব্যাপারটা আমি দুটো ব্যাপারে বলতেছি, একটা কার্গোর ব্যাপার এবং একটা হলো শ্রমিক সমস্যা কুয়েতে। জুবের ভাই আসতে দেখেন, জুবের ভাই আসতে দেখেন আপনি। আচ্ছা রবমুল্লা ভাই, জি আপনি কার্গোর ব্যাপারটা খুব সংক্ষেপে যদি একটু আলাপ করেন কার্গোর ব্যাপারটা। এবং আর আরেকটি জিনিস আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের অবৈধ অভিবাসী, যেটা আজকেও কিন্তু আপনার সঙ্গে আলোচনা হয়েছিল, যে 4000 অবৈধ অভিবাসী যারা ছিলেন, এবং আপনি বলছেন এই বিষয়টা আপনি উত্থাপন করবেন। আচ্ছা, কিভাবে এই বিষয়টা কোন আলোকে আপনি বিবেচনা করছেন এবং কিভাবে এর বিশ্লেষণ দেবেন একটু যদি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা ব্যাপারে আলাপ করছি। প্রথমে কার্গো ব্যাপারটা আমি তুলে ধরছি। কার্গো ব্যাপারটা খুবই ইজি এবং খুবই জটিল করে, ইজি ব্যাপারটাকে ওরা অনেক জটিল করে রাখছে আমলাতান্ত্রিক প্রথায়। আমরা জানি যে এখানে কুয়েতের প্রবাসীদের একদম নিম্ন শ্রেণী যারা আছে এরাই কিন্তু কার্গো বেশি পাঠায়, এবং ওদের মালগুলি গত রমজান থেকে এই রমজান পর্যন্ত চট্টগ্রাম শিপয়ার্ডে আটকা পড়েছে। কারণ এইখানে ওরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু করেছে, এখানে কার্গো সমিতি যেটা আছে, বাহার ভাই নেত্রী যেটা কার্গো সমিতি আছে, ওইটা ওরা কিন্তু সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়েছিল এটাকে সমাধান করার জন্য। কিন্তু ওরা যে ধরনের শর্ত লাগিয়েছে, এই শর্তে কোনো ক্রমেই ওরা মাল বের করতে পারবে না। কারণ ওরা চাচ্ছে নতুন যে ট্যাক্সেশন সিস্টেম যেটা সরকারের, ওই ট্যাক্স দিয়া ওই প্রত্যেকটা মালের ট্যাক্স দিয়ে বের হইতে হবে। তা আমরা যতটুকু জানি যে এইখানে ওরা যেই মানে সামান্য কিছু পয়সার লাভ, 100 পয়সার বেশি ওরা লাভ করতে পারে না। এরপর যদি ট্যাক্স দিতে হয়, হ্যাঁ ট্যাক্স দিলে তো এদের আর কিছু থাকবে না, এবং এদের পকেট থেকে পয়সা দিতে হবে। কাজে আমি মনে করি এইখানে যেটা আছে আপনার যে রাজস্ব বোর্ড যেটা আছে, এবং অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, এটা রাজস্ব অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে কার্গো ইয়াটা আর কি ক্লিয়ারেন্সটা। এইখানে ওরা চাচ্ছে আইপিসিপি একটা আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্টিফিকেট। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের সার্টিফিকেট যদি নিতে যায় তাহলে পুরো ট্যাক্স দিয়ে, হ্যাঁ ওই কুয়েত থেকে যারা মাল পাঠাইছে এবং যারা নাকি কোম্পানির মাল পাঠাচ্ছে বিভিন্ন কোম্পানির নামে, ওদের পুরো ট্যাক্স দিয়েই এই মালটা বের করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই যে সাধারণ, শোয়েব ভাই যেটা বলছে, সাধারণ লোকদের যে মালগুলি এখানে আটকায় রাখা হয়েছে প্রায় 1 বছর হয়ে গেল গিয়া, এটা হচ্ছে হক দাবি। এবং আমরা কুয়েত থেকে দাবি করছি যে কোনো কথা ছাড়া, কোনো মানে আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া ওদের মালগুলি যেন তাড়াতাড়ি খালাস করে দেওয়া হয়। এবং এই ব্যাপারে আপনারা যারা কুয়েতে আছেন ভালো করেই জানেন যে শ্রীলঙ্কা এখানে যারা আছে ওরা 3 ফুট 4 ফুট বাক্স বানায় মাল পাঠাচ্ছে, শুধু ওজনের চার্জটা এখানে কার্গো দিচ্ছে আর ওইখানে সব ফ্রি পাচ্ছে ওরা। আমরা সেটাও চাচ্ছি না বাংলাদেশ সরকারের কাছ থেকে। আমরা চাচ্ছি যে প্রবাসীদের হক, যারা নাকি রেমিটেড যোদ্ধা এখানে, হ্যাঁ নিজের আত্মীয় স্বজনের মাল পাঠাইছে, সেই মালগুলি এখানে এরা আপনাকে দিয়ে দেন। কারণ ওরা যেটা বলতেছে এখন, যেটা মানে আপনার সচিবরা যেটা বলতেছে আর কি, সেটা হলো যে এইখানে এরা এইখানে এই মাল পাঠায় দুর্নীতি করতেছে। আমি এখানে দুর্নীতির প্রশ্ন কেন আসছে এটা আমি বুঝতে পারি না।
কারণ দীর্ঘদিন ধরে আমরা এদের মাধ্যমে মাল পাঠাই কিন্তু উপকৃত হচ্ছি আমরা। হ্যাঁ, যেমন একজন লোক এখান থেকে চলে যাবে একবারে কুয়েত থেকে চলে গেলে ওর অনেক মালটাল থাকে, ওরা সিএ পাঠাইতে রব পারে, ভাই, এয়ার কার্গোতে এখানে দুর্নীতির কথা বিষয়গুলো উঠেনি। এখানে বলা হয়েছে যে আমি কার্গো ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেছিলাম এবং তারা যেটা আমাকে জানিয়েছেন যে এই কাস্টমস, চট্টগ্রাম বন্দরের কাস্টম থেকে বলা হচ্ছে যে এখান থেকে যে মালগুলো পাঠানো হয়েছে সেগুলো ব্যবসা এবং বাণিজ্যের জন্য। সেটা নিশ্চয়ই এখানে কোনো একটা প্রসেস প্রক্রিয়া বা ওই নিয়মের বহির্ভূত কোনো একটা কাজ হয়েছে নিশ্চয়ই, তার সেজন্যই তারা সেটা বলছেন। কিন্তু আমরা যারা এখানে জানি, এখানকার যারা কাস্টমার্স বা এখানকার যারা কার্গো ব্যবসায়ী, তারা নিশ্চয়ই কিন্তু সঠিক নিয়মেই কিন্তু সেখানে পাঠিয়েছেন এবং এই মালগুলো কিন্তু সাধারণ প্রবাসীর, নিশ্চয়ই এগুলো ব্যবসা বাণিজ্যের কোনো পণ্য হতে পারে না, কিন্তু সেখানে তারা সেটাই ধরছেন। এই বিষয়টার আপনি কোন দৃষ্টিতে দেখছেন একটু যদি বলেন। আমি সেই বিষয়টাই উঠায় ধরার চেষ্টা করতেছি যে এইখানে খামাক্কা একটা অযৌক্তিক দাবি এরা নিয়ে আসছে যে এইখানে এরা ব্যবসায়িক জিনিসপত্র পাঠাচ্ছে, কিন্তু এই আপনারা খুলে দেখেন কার্টুনগুলো খুলে দেখবেন যে একটা হলো জুবেদের নামে, একটা আব্দুর রহমান নামে, একটা কামালের নামে, একটা সোহাবের নামে। এই কার্টুনগুলো খুললে এরা বুঝতে পারবে যে এটা প্রবাসীদের মাল পাঠানো, তাই না? কাজে এইখানে ট্যাক্সেশনের ব্যাপারটা কেন আসবে? ট্যাক্সেশন তো এখানে আসতে পারে না। এক ট্যাক্সেশন দিলে, হ্যাঁ, ওরা তো আগে যেভাবে মাল পাঠাইছে, আমরা যে মাল পাঠাই ওদের মাধ্যমে উপকৃত হয়েছি, মাত্র সামান্য কিছু এরা লাভ করে এখানে মালের থেকে। সেই মনে করেন এলসিএল একটা ব্যাপার আছে যে 1500 কেজি মাল এরা প্রতি পাসপোর্টের এগেনস্টে পাঠাইতে পারে, এটা এলসিএল। হ্যাঁ, কিন্তু ওরা বলতেছে যে না, এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটার পারমিশন নিতে হবে আপনাদের, যে আপনারা যে মালটা পাঠাচ্ছেন এখানে, এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। এই ক্লিয়ারেন্স নিতে গিয়েই এরা এখানে বলতেছে যে আমরা যদি ক্লিয়ারেন্স নিতে যাই তাহলে পুরো মালের ট্যাক্সেশন দিতে হবে। মনে করেন এখানে সবগুলি কার্টন থেকে দুধ পাইলো 100টা দুধের কাউন্টার আর একটা ট্যাক্স ধরবে। এই ট্যাক্স যদি এইভাবে সেপারেট ট্যাক্স ধরে, তাহলে তো এখানে মাল পাঠায় কোনো লাভ নাই এদের। এবং এটা তো আমরা প্রবাসীরা যারা ভুক্তভোগী, আমরা উপকৃত হচ্ছি। কাজে আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এটা আপনাদের বিশেষ বিবেচনায় প্রবাসীর মালগুলি যাতে করে ওই যে আটকা পড়া মালগুলো ছেড়ে দেন, এবং যারা কুয়েত থেকে যারা মাল পাঠাচ্ছে এটা যেন কন্টিনিউ করতে পারে, এই ব্যাপারটা আপনারা সুবিবেচনা নিয়ে ধন্যবাদ। আসেন। কারণ এখানে কিন্তু জি জি, সংক্ষেপে শেষ করুন। জি বলুন। হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমি এটা কার্গো ব্যাপারটা আমি বললাম সংক্ষেপে, যেটা আরেকটা ব্যাপার হলো আমাদের যে অবৈধ শ্রমিক। আমি অত্যন্ত পরিতাপের সাথে, অত্যন্ত দুঃখের সাথে আমি বলতেছি যে যখন শ্রমিকরা কুয়েতে আসে তখন কিন্তু বৈধ একটা পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পাস হয়ে এবং কুয়েত ইমিগ্রেশন পার হয়ে বৈধভাবে কুয়েতে পৌঁছে এরা, তাই না? আমরা সবাই জানি। কিন্তু আসার পরে 6 মাস পরে, 1 বছর পরে কেন এরা অবৈধ হয়ে যায়? দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন, কেন অবৈধ হয়ে যাচ্ছে? এই অবৈধের কারণটা কিন্তু আমরা সবাই জানি। জনাব আব্দুর রহমান, আপনি একজন বিশিষ্ট সাংবাদিক এবং মাসিক মরুলিকার সম্পাদক। খুব সংক্ষেপে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এইসব শ্রমিকরা, আপনি যেটা বলছিলেন বৈধ হয়ে কুয়েত প্রবেশ করে কিন্তু তারা অবৈধ হয় কেন, খুব সংক্ষেপে যদি আপনি একটু বলেন। জুবেদ, এটা একদম খুবই ভেরি ক্লিয়ার, ইট ইজ ওপেন সিক্রেট। কারণ ওরা যদি 1000 শ্রমিক নিয়ে আসে, 1000 শ্রমিক যদি ওরা 1 বছর পর অবৈধ করে দিতে পারে, এই 1000 শ্রমিক পাঠাইয়া আবার ওরা আরেক 1000 শ্রমিক নিয়ে আসবে বাংলাদেশ থেকে, ওইটা থেকে আবার প্রফিট করবে। যেমন একটা শ্রমিক থেকে 7-8 লাখ টাকা নিচ্ছে ওরা। এইখানে কিন্তু একটা বিরাট চক্র আছে। আমাদের চক্রের যারা নাকি হেড আছে ওদের দেখতে হবে, এবং এই ব্যাপারটা কিন্তু A to Z একজন বিচক্ষণ ব্যক্তি, এখানে অগ্রদৃষ্টির অনলাইনে সম্পাদক আপনি, হ্যাঁ, একটা বাংলা টিভির কুয়েত প্রতিনিধি, আপনি সব কিছু জানেন এখানে কি হচ্ছে। কাজে আমি বলবো যে এইখানে যারা অবৈধ বলে আমরা শ্রমিকগুলি যে 4500 এখন বিভিন্ন ক্যাম্পে অমানবিক জীবনযাপন করতেছে, মানবতার জীবনযাপন করছে। আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা স্পেশাল একটা খবর পাঠাইছিলাম, লিখেছিলাম যে আমি যে কুয়েত থেকে যে আপনার সঙ্গে মানে বিভিন্ন ক্যাম্পে আছে। জি, আপনার সঙ্গে একটু পরে যুক্ত হচ্ছি, কারণ আমরা বারবার আপনার সঙ্গে একটু পরে যুক্ত হচ্ছি, কারণ আমরা কিন্তু বারবার হারিয়ে ফেলছি আমাদের আকবর হোসেন ভাই, যিনি প্রধান উপদেষ্টা জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত। আকবর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আকবর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কের দুর্বলতার কারণে ওনাকে আমরা শুনতে পাচ্ছি না, উনিও আমাদেরকে শুনতে পাচ্ছেন। আচ্ছা,
আমরা করোনা ভাইরাসের ওই প্রসঙ্গটাতে আবার ফিরে যেতে চাই। শোয়েব ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। শুরুর দিকটাতে আপনি খুব ভালো করেই কিন্তু এখানকার স্থানীয় আপডেট গুলো দিচ্ছিলেন এবং বলছেন, আমিও কিন্তু শুরু করেছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সেটা শেষ করতে পারিনি। আর শোয়েব ভাই নিশ্চয়ই জানেন যে এখানে 8 বাংলাদেশি সহ প্রায় 42 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখানে 8 জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মরদেহগুলো কি হতে পারে, তাদের মরদেহ কি বাংলাদেশে পাঠানো, এরকম কিন্তু অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে, আপনি একটু বলবেন। তার পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে এখানে আজকে নতুন করে 485 জন সহ 6289 জন কিন্তু এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে। এখানে কিন্তু আমাদের প্রায় 553 জন আজ পর্যন্ত, আজকে কিন্তু নতুন করে 49 জন সহ মোট শনাক্ত হয়েছেন 553 জন। আমাদের বাংলাদেশে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন, এদেশের সরকারের কাছ থেকে তারা কি ধরনের সহযোগিতা পাচ্ছেন বলে আপনি জানেন? জনাব জুবের, প্রথমে এই করোনা ভাইরাসের আগে যে কথাটি বলা দরকার, ইল্লিগাল যে মানুষগুলো প্রায় 6000 মানুষ যারা আমাদের কুয়েত গভর্নমেন্টের আন্ডারে আছে, যারা দেশে যাওয়ার অপেক্ষায় আছে, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব, কিভাবে অবৈধ হয়েছে কি হয়েছে সেটা বড় বিষয় নয়। এখন যেটা প্রয়োজন তাদের একটু ধৈর্য ধরা। যদি স্বাভাবিক অর্থেই এই মানুষগুলো ইল্লিগাল যদি হইতো, তাহলে তাদেরকে জেলখানায় পাঠানো, এই করোনার সমস্যার কারণে তাদেরকে জেলে পাঠানো হয়নি, তাদেরকে সেন্টারে রাখা হয়েছে। অতএব তাদের যে কষ্ট হচ্ছে না সেটা আমি বলবো না, তাদের কষ্ট হচ্ছে, তবে সেই কষ্টটাকে মানিয়ে নিয়ে আরেকটু কষ্ট স্বীকার করে তাদেরকে সুন্দরভাবে দেশে যেতে হবে। এই জন্য কুয়েত সরকারকে যে প্রস্তুতিটা নিয়েছে এটাকে গ্রহণ করে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নির্ধারিত সময় ইনশাল্লাহ চলে যাবেন। এবং বাংলাদেশ দূতাবাস এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমি মনে করি আমাদের যে বাংলাদেশি ভাই আছে তাদের কাছে আমার স্পেশাল অনুরোধ, ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে এবং সমস্ত বাংলাদেশিদের জন্য, বাংলাদেশিদের পক্ষ থেকে আমি আকুল আবেদন এই জন্য জানাচ্ছি, আপনারা এই 5000 মানুষ চলে যাওয়ার পর দ্বিতীয়বার আসতে পারবেন, এটা একটি সুযোগ। দ্বিতীয়টি হলো, আপনারা এই 5000 যাওয়ার পরেও 3 লাখ বাংলাদেশি আমাদেরকে কুয়েতে থাকতে হবে। তৃতীয়ত, আপনাদের সহ কুয়েতের বাংলাদেশি সহ সারা গালফেও জড়িত সমস্ত বাংলাদেশিদের ভাগ্য জড়িত ওই বিষয়টার সঙ্গে। আপনারা যদি কোনো অপকর্ম করেন তাহলে এটার সঙ্গে আমরা সবাই জড়িয়ে যাব। আগামী দিনগুলোতে কুয়েত আমাদের জন্য অনেক মন্দ পদক্ষেপ নেবে। এই জন্য আমি আকুল আবেদন করি, এই 5000 বা 6000 মানুষের জন্য, সেই 5000-6000 মানুষের যে ফ্যামিলি যারা তাদের জন্য অপেক্ষা করছে আজকে, আমরা মনে করি সুস্থ শরীরে সুস্থভাবে এই মানুষগুলো তার ফ্যামিলির কাছে ফিরে যাক। যারা আমরা এখনো রয়ে গেলাম তারাও যেন আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য এবং আমাদের ফ্যামিলির জন্য এবং বিশেষ করে কুয়েতে অবস্থিত কুয়েতের মানুষের জন্য আমরা ভালো কিছু করতে পারি। আমরা দীর্ঘদিন যাবত এই দেশের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করছি এটাই কিন্তু নয়, আমরা কিন্তু সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আজকের এই করোনা সংক্রান্ত বিষয়ে আমরা বিভিন্ন ভাবে এই মানুষগুলোকে সাহায্য করতেছি এবং অনেকে আমাদেরকে সাহায্য করতেছে। এই বিষয়ে এই জন্য আমি বললাম যে এই মানুষগুলো যেন ধৈর্য ধরে এবং সুন্দরভাবে দেশে ফিরে যায়, তাদের ফ্যামিলি তাদের জন্য অপেক্ষা করছে, আগামী দিনগুলো তাদের সুন্দর সুস্বাস্থ্যময় হোক এই আশা আমি কামনা করি। করোনা বিষয়ে সর্বশেষ যে বিষয়টি বলেছেন, বাংলা এখানে কুয়েতি সহ এই দেশের সিটিজেন এবং এক্সপেট্রিয়েট প্রত্যাগত যারা আছেন তাদের জন্য আলাদাভাবে কিছু করেছে বলে প্রশাসন আমার মনে হয় না। এবং এই করোনার মৃত্যুতে যারা 42 জন বোধহয় বাংলাদেশি মারা গেছেন, তাদেরকে এই পর্যায়ে বোধহয় দেশে পাঠানোর কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। এক, আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, কিছুদিন আগে 8-10 দিন আগে আমার এক বন্ধু এখানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন, তাকেও এখানে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। তার পরিবার থেকে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা যোগাযোগ করে তাকে এখানে দাফন করানো হয়েছে। তো কারণ এই পরিস্থিতিতে বোধহয় সাধারণ লাশ ও দেশে নেওয়া সম্ভব না, অতএব করোনা যুক্ত লাশগুলো তো কোনোভাবেই সম্ভব হবে বলে আমি মনে করি না। অতএব তার পরিবারের উচিত যারা মারা গেছে তারা যদি যোগাযোগ করে তাদেরকে অনুমতি দেয় এবং এখানেই তাদেরকে দাফন করা। আল্লাহ এবং বিশেষ করে কোরআন এবং হাদিস বর্ণিত ব্যাখ্যায় বোঝা যায় মহামারী আক্রান্ত দেশের মৃত্যুবরণকারী তারা নাকি শহীদ। অতএব আমরা মনে করি এইভাবে যদি তারা শহীদ হয়ে থাকে তাদের আল্লাহ গ্রহণ করুক এবং আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। এবং বিশেষ করে কুয়েত প্রশাসন কুয়েতি এবং প্রত্যাগতদের ব্যাপারে
যে সমস্ত পদক্ষেপ নিয়েছে পদক্ষেপগুলো অনেক সঠিক এবং সুন্দর। যতটা সম্ভব আমাদের সহযোগিতা করা উচিত কুয়েত সরকারকে। ধন্যবাদ জনাব জুবের। নিশ্চয়, ধন্যবাদ। আব্দুর রহমান ভাই, আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জুবেদ, হ্যালো। হ্যালো। জি, রহমল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জুবেদ, হ্যাঁ জুবেদ, জি, শ্রমিক আপনি কি আমাকে সমস্যা করে শুনতে আমি একটু পাচ্ছেন? বলবো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, নিশ্চয়ই আপনি জানেন যে এখানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, এখানে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে আহ, যারা প্রাণ হারিয়েছেন নিশ্চয়ই এখানে ওয়েদনা কল্যাণ বলে পক্ষ থেকে তাদেরকে একটা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ব্যাপারটা যে রফল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন রফল ভাই? জুবেদ, এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না, আমি কি শ্রমিক সমস্যা দুই একটা কথা বলতে পারি? এইখানে কুয়েতের আমি শ্রমিক সমস্যা। আপনাকে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এখানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তাদের পরিবার একটা আর্থিক সহায়তা এবং অনেকেই কিন্তু যে তাদের পরিবার কিভাবে আর্থিক সহায়তা পাচ্ছে আমাদের সরকারের কাছ থেকে। রমল ভাই আপনি আমাকে শুনেন? জুবেদ কি বললো প্রশ্নটা শুনতে পারি নাই। প্রশ্নটা হলো যে করোনায় মৃত্যুবরণকারী বাংলাদেশিদের জন্য কোনো আর্থিক সহযোগিতা এদেশের সরকারের ঘোষণা আছে কিনা তাদের পরিবারের জন্য? কোথায়, আমাদের বাংলাদেশে না এখানে? এখানে কুয়েতে। কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি, হ্যাঁ কুয়েতে মৃত্যুবরণকারী বাংলাদেশি, তাদের জন্য কোনো না প্যাকেজ এখানে তো আছে কিনা? কুয়েত সরকার না, কুয়েত সরকার আমার জানা মতে এই যে করোনা যারা মৃত্যুবরণ করতেছে বা করছে, হ্যাঁ এদের ব্যাপারে আমার জানা মতে কুয়েত সরকার এখনো কোনো প্রণোদনা ঘোষণা করে নাই। এর প্রায় আমার ভুল হইতে পারে, আমি যতটুকু জানি আর কি এই পর্যন্ত ওরা করে নাই। তো আমি রিকোয়েস্ট করব কুয়েত সরকারকে মাধ্যমে, যাতে করে যারা এখানে করোনা যাচ্ছে, হ্যাঁ এদের জন্য যেন একটা প্রণোদনা বা একটা কম্পেনসেশন দেওয়ার জন্য এরা চিন্তা ভাবনা করে। আর দ্বিতীয়ত হলো কি, আমি শ্রমিক সাথে নিয়ে একটু বলি, সেটা আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে সবিনয় অনুরোধ করছি এবং প্রবাসী মন্ত্রণালয়কে সবিনয় অনুরোধ করছি, যারা এইখানে ক্যাম্পে মানবতার জীবন যাপন করতেছে এদের খুব তাড়াতাড়ি আপনারা নেওয়ার একটা ব্যবস্থা করেন। কারণ এইখানে আমরা যতটুকু জানি কুয়েতের বিষয়টা চাপের মধ্যে আছে কুয়েত সরকারের এদের ফেরত দেওয়ার জন্য। এবং বাংলাদেশ সরকার যেটা পররাষ্ট্রমন্ত্রীর লাস্ট ভাষণ, সেটা হলো যে এরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতেছে প্রবাসীদের জন্য। হ্যাঁ এটা এখনো ঠিক হয় নাই, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এটা করে আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করেন। কারণ এরা এখানে বিশেষ করে খাওয়া দাওয়া থাকা সবকিছু নিয়ে একটা ঝামেলায় আছে, একটা মানবতার জীবন যাপন করতেছে। প্রতিদিনে এরা বিভিন্ন ভিডিও পাঠাচ্ছে, ভিতরে এরা আন্দোলন করতেছে, হ্যাঁ মিশরীয় এবং বাংলাদেশি যারা আছে আটকা পড়ে আছে এরা যাওয়ার জন্য। আর আপনারা জানেন যে এইখানে প্রায় 4,33,000 মতো অবৈধ শ্রমিক আছে, যার মধ্যে 18,000 শ্রমিক এখন পুলিশ কাস্টডিতে আছে বিভিন্ন দেশের। হ্যাঁ এর মধ্যে 4,500 বাংলাদেশের। আমি এই বাংলাদেশের কথাই বলবো যে আমাদের রাষ্ট্রমন্ত্রীকে যাতে করে দ্রুত আমাদের এমবিসির সহায়তা যাতে করে দ্রুত এটা শ্রমিকগুলি এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ আর একটা কথা আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা ভিসা ট্রেডিং এর ব্যাপারে, ভিসা ট্রেডিং যেখানে করছে এরা, এদের ব্যাপারে একটা কড়া নির্দেশনা দেন। এবং ভিসা ট্রেডিংটা আমরা যখন কুয়েতে এসেছিলাম ভুয়েসেলের মাধ্যমে, সরকারের মাধ্যমে কুয়েতে এসেছিলাম খুব অল্প পয়সায়। হ্যাঁ আমি অনুরোধ করব আপনারা সেই প্রথাটা আবার চালু করেন, ভুয়েসেলের মাধ্যমে কুয়েত বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর, কুয়েত টু কুয়েত, সরকার টু সরকার, কুয়েত সরকার টু বাংলাদেশ সরকার ডাইরেক্টলি এটা ডিল করবে, যাতে করে ওই মধ্যস্থতা যে বিষয় ব্যবসায়ী এরা আর এনে করতে পারবে, এন্টারপ্রেনার করতে পারবে না।
কারণ এখানে আমরা দেখছি, আরেকটা কথা আমি বলে রাখি, যে এখানে প্রবাসী ব্যাংক আছে আমাদের, প্রবাসী ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে যাতে করে আসতে পারে, এবং বেতন থেকে, প্রবাসীদের বেতন থেকে সেই লোনটা আসতেছে। যা এতে করে হলো কি, প্রবাসীদের বউদের স্বর্ণ বিক্রি করতে হবে না, প্রবাসীদের জায়গা জমি বিক্রি করতে হবে না। আমি আশা করবো, যেহেতু আমরা রেমিটেন্স যোদ্ধা, দেশকে আমরা বাঁচিয়ে রাখছি রেমিটেন্স দিয়া, আশা করি সরকার আছে যে আপনারা এই ব্যাপারে চিন্তা করে শ্রমিক প্রেরণা করেন প্রবাসী ব্যাংকের মাধ্যমে। কারণ আপনারা জানেন যে আপনাদের কিন্তু কোনো অবদান নাই প্রেরণার মাধ্যমে আপনারা, কারণ শ্রমিক যারা এখানে আসছে তারা কি স্বইচ্ছা স্বপ্রণোদিত হয়ে পয়সা খরচ করে আসছে এখানে। আমি বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা প্রবাসী ব্যাংকের মাধ্যমে একটা চ্যানেল সৃষ্টি করে আপনারা শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন, এতে করে দুর্নীতি একদম থাকবে না, এটা আমার বিশ্বাস। আর এখানে দূতাবাস আমি যতটুকু জানি ওরা আপ্রাণ চেষ্টা করতেছে এই শ্রমিকগুলি ঠিক মতো দেশে পাঠানোর জন্য। তো ওদের একটা বাধা ধরার নিয়ম আছে। ওরা তো, আমার সাথে রাষ্ট্রদূতের কথা হয়েছে, ইসলাম আবুল কালামের সাথে কথা হয়েছে, ইনি বলছেন একাধিক চিঠি ওরা পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠাইছে ওদের নিয়ে যাওয়ার জন্য। এখন তো বাংলাদেশ দূতাবাস কিছু করতে পারছে না এখানে, কারণ বাংলাদেশ সরকার যদি অ্যাফার্মেটিভ কিছু না পায় এখানে, তাহলে তো ওরা শ্রমিক পাঠাতে হবে। কুয়েত সরকার রেডি আছে শ্রমিকগুলি পাঠানোর জন্য। এখানে যদি বাংলাদেশ সরকার ব্যবস্থা না করে, তাহলে তো এখানে মানবতার 1-2 শ্রমিক মারাও গেছে আমরা যতটুকু জানি, ক্যাম্পের ভিতরে আন্দোলন করতেছে ভিডিও। জি জুবেদ, এবং এইসব ভিডিও আমরা সবসময় পাচ্ছি, ক্যাম্পের ভিতরে ওটা পাঠাচ্ছে। জি, আমি বলছিলাম 3 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি, আপনি বলুন, শুনছি রবমোল্লা ভাই। যে আমরা কোশ্চেনটা না আমি একদম বুঝতে পারি না, বুঝছেন, একদম ভেঙে ভেঙে আসছে, কথা কিছু বোঝা যাচ্ছে না। সোহেব ভাই বলেন তো। না, আমি বলছিলাম, আমি একটু আগেও নেটওয়ার্কের প্রবলেমে আপনাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম। এর আগে বলছিলাম যে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে করোনা ভাইরাসে প্রায় 8 জন আমাদের বাংলাদেশে মারা গেছেন, এবং তাদের পরিবারের অনেক স্বজনই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা জানতে চাচ্ছেন যে তাদের পরিবার তো নিশ্চয়ই এগুলো মরদেহ পাবে না, তবে এখান থেকে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে তারা আর্থিক সহযোগিতা কিভাবে পাবেন? হ্যালো জি জুবের ভাই, জুবেদ, আপনার কথা আমি বুঝতে পারি নাই। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না, আমি একদম আপনার কোশ্চেন বুঝতেই পারি নাই। সোহেব ভাই যদি বুঝে থাকেন আমাকে একটু ট্রান্সফার করেন, আমি কথা বলি। আমি বলে দিচ্ছি মাওলা ভাই, এখানে যারা বাংলাদেশি মারা গেছে তাদের বাংলাদেশে অবস্থিত বাংলাদেশ ওয়েজার্নেস বোর্ড ওখান থেকে কি সহযোগিতা পেতে পারে, এই ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা, আপনার কাছে ইনফরমেশন আছে কিনা? আমরা যেমন লাশ পাঠাইলে ওখানে কিছু সুযোগ সুবিধা পায় না, 3 লক্ষ টাকা দাফন কাফনের কিছু পয়সা, ওগুলো পায় না? করোনা রোগীর মৃত্যুর ক্ষেত্রে ওটা কি হবে, ওই রকম কোন সার্কুলেশন আছে কিনা? ভালো ভাই, শুনছেন? আমি শুনতে পারি না, কোশ্চেন শুনতে পারি না, কি বলবো বলেন, একদম শোনা যাচ্ছে না। আমার কথা রবমোল্লা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা এখন ভালো করে বোঝা যাচ্ছে না। মাওলা ভাই, আমার কথা শুনতেছেন? সোহেব ভাই ভাইয়া ভেঙে আসতেছে, একদম নেট খারাপ, ভাইয়া ভেঙে কথা আসতেছে। হ্যাঁ, সবগুলোই কোথাও এরকম হচ্ছে। নেট খুব দুর্বল মনে হচ্ছে। হ্যাঁ, নেট খুব দুর্বল, নেট খুবই দুর্বল মনে হচ্ছে, বিশেষ করে ওই জুবেরের নোট নেট খুবই আমি ঢাকা থেকে শাকিল আহমেদ বলছি। আমাদের প্রবাসী প্রশ্ন করতেছে, সেগুলো আর যদি আপনারা একটু উত্তর দিতে পারেন, আমি প্রশ্নগুলো বলতেছি। জি বলুন। অনেকে কমেন্টে
আপনারা দেখতে পাবেন কুয়েতে সাধারণ ক্ষমার ক্যাম্পে থাকা অবৈধ প্রবাসীদেরকে দ্রুত বাংলাদেশে নেওয়ার অনুরোধ করা হলো। আপনারা লিখিত প্রস্তাব দিন বাংলাদেশ সরকারকে। হ্যাঁ, অলরেডি এই ব্যাপারে অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রক্রিয়াগতভাবে সমস্ত কাজ চালিয়ে যাচ্ছে। কুয়েত গভর্নমেন্টের প্রেশার আছে এবং তাদের সংসদে এই নিয়ে আলোচনা হয়েছে। এই জন্য এ দেশের সরকার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা হচ্ছে। ইনশাল্লাহ যতটুকু অ্যাম্বাসির যে ইনফরমেশন তাতে বলছে আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা অ্যাম্বাসি কর্তৃক যেটা আমাদেরকে আশা দেওয়া হয়েছে। আব্দুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জুবেদ ভাই ঢাকা থেকে স্টুডিও থেকে শাকিল ভাই কথা বলছিল, আপনি যদি পারেন যোগাযোগ করুন। জুবেদ ভাই আপনি কন্টিনিউ করেন পরবর্তী। নিশ্চয়ই এখানে আরেকটা আব্দুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা শোয়েব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শোয়েব ভাই Sorry, Jubaid. I'm very sorry. I am not here. I am very sorry that I am not hearing you at all. আচ্ছা, এখানে অবৈধ অভিবাসীদের ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এখানে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিল এবং দূতালয় প্রধান মিস্টার আনিসুজ্জামান সাহেবের সঙ্গে আমার একান্ত আলাপ হয়েছিল এবং তিনি আমাকে যেটা বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যেই নিশ্চয়ই আমাদের এখানে যদি 4টা ফ্লাইট সেখান থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো 4টা ফ্লাইট যদি সেখানে বাংলাদেশে যায় তাহলে প্রায় 1000-এর কাছাকাছি আমাদের অবৈধ অভিবাসীরা যারা এখানে বিভিন্ন ক্যাম্পে আছেন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। অর্থাৎ আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই 4500 বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে বলে তাদের কাছে একটা আশ্বস্ত করা হয়েছে। আব্দুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এই বিষয়টা নিয়েও কিন্তু আপনি আমাকে বলছিলেন যে আপনার সঙ্গে আলাপ হয়েছে। জুবেদ, আমি কোনো কোশ্চেন বুঝতে পারছি না, একদমই ভাইয়া ভাই আসতে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু অর্ধেক কথাগুলো আসতেছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে যারা ছুটিতে আছে তারা কি ফেরত আসতে পারবে কুয়েতে? এ ব্যাপারে দুটো সার্কুলেশন এসেছে। বাংলাদেশি অন্যান্য কুয়েতের থেকে যারা বিভিন্ন দেশে অবস্থিত, যাদের 6 মাসের বেশি আকামা শেষ হয়ে যাবে তাদের ব্যাপারেও অটো রিনিউর একটা ব্যবস্থা করেছে 3 মাসের জন্য। আর যাদের আকামা শেষ হয়ে যাবে আর যারা 6 মাস এক্সিট করবে তাদের ব্যাপারে তাদের স্পন্সর অথবা তাদের প্রতিনিধি একটা অ্যাপ্লাই করতে হবে নতুন একটা এন্ট্রি ভিসা নেওয়ার জন্য। এন্ট্রি ভিসা 3 মাসের একটা এন্ট্রি ভিসা দেওয়া হবে। কুয়েতের পরিস্থিতি যখন ভালো হবে তখন তারা আবার তাদের সসম্মানে তারা কুয়েতে ফিরে আসতে পারবে এবং তাদের কাজে যোগদান করতে পারবে। এই পর্যন্ত এভাবেই দেশের গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে যে তাদের আসার ব্যাপারে তাদের কোনো বাধা বা আপত্তি নেই। এই বিষয়টা কিন্তু আমাদের কুয়েতের বাংলাদেশ দূতাবাসও কিন্তু আমরা যখন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান মিস্টার আনিসুজ্জামান সাহেব উনি আমাকে জানিয়েছিলেন যে এদেশের স্থানীয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ওনাদের আলাপ হয়েছে। বাংলাদেশকে যারাই এই মুহূর্তে আছেন 6 মাসের অধিক সময় হয়ে গেলে বা আকামা যদি তাদের শেষও হয়ে যায় নিশ্চয়ই তারা আবার কুয়েতে প্রবেশ তাদের কোনো বাধা থাকবে না। তবে ওনারা পরামর্শ দিয়েছেন, কুয়েতের বাংলাদেশ দূতাবাসের পরামর্শ দেওয়া হয়েছে যারাই কুয়েত প্রবেশ করবেন বা কুয়েত প্রবেশ করার আগে নিশ্চয়ই যদি কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে কোম্পানির স্পন্সর বা কোম্পানির প্রতিনিধির সঙ্গে যেন তারা যোগাযোগ করে আসেন, বা যারা রেসিডেন্সি 20 তারা যখন কুয়েতে আসার স্বাভাবিক পরিস্থিতি হবে বা কুয়েত আসার ওই সময়টাতে তারা নিশ্চয়ই তাদের কর্পোরেট বা স্পন্সরের সঙ্গে যেন তারা যোগাযোগ করে আসে। নিশ্চয়ই এখানে অনেক নিয়ম শৃঙ্খলা থাকতে পারে, সেই নিয়ম গুলো প্রসেস প্রক্রিয়াগুলো সম্পন্ন করেই কিন্তু আসতে হবে। জি সোয়েব ভাই। জি শাকিল ভাই, আর একটা প্রশ্ন ছিল যে কুয়েতে যারা করোনায় বাংলাদেশির আক্রান্ত হয়েছে তাদের অবস্থা কি, মানে তারা এখন কোথায় আছে, তাদের চিকিৎসা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? করোনায় আক্রান্ত যারা হয়েছে শুধু বাংলাদেশি নয়, কুয়েতি এবং নন কুয়েতি যারাই আছেন তাদের নির্ধারিত জায়গায় তাদের কোয়ারেন্টাইন সেন্টার আছে, তাদের আইসোলেশন সেন্টার আছে এবং হসপিটালস আছে এবং এদেশের অনেকগুলো 5 স্টার হোটেলকেও তারা কোয়ারেন্টাইন সেন্টার বানিয়েছে। অতএব
এখানে এবং বিদেশে থেকে আসা মানুষগুলো, বিদেশ থেকে অবশ্য অন্য দেশই নাই, শুধু কুয়েতি যারা আছে তাদেরকে কোয়ারেন্টাইন করা হচ্ছে, এবং এখানে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে নির্ধারিত জায়গায় হসপিটালে প্রয়োজন মোতাবেক যে যে লেভেলের অসুখ সেই হিসাব করে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং যেটা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম আমরা, যে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬,০০০-এর মতো, তার মধ্য থেকে ২,২১৯ জন মানুষ সুস্থ হয়ে তাদের বাসায় ফিরে এসেছেন। ৬,০০০-এর মধ্যে ২,০০০ অর্থাৎ একেবারেই বেশ মানে বড় সংখ্যকই মানুষ ফিরে এসেছে, এবং প্রায় ১০০ কাছাকাছি মানুষ আইসিইউতে আছেন। এখানে আরেকটা কথা আমি জানিয়ে রাখি, সোহেব ভাই নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে গত সপ্তাহে কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আব্দুল্লাহ আল সানাদ তিনি জানিয়েছিলেন যে ৬৪ দিন পর আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যাই কিন্তু বেশি। তবে এখানে নিশ্চয়ই একটা করোনা পরিস্থিতির একটা উন্নতি কিন্তু এখানে ইঙ্গিত করছে নিশ্চয়ই। জি জি জি। তো আমরা একবারে শেষের দিকে, জুবেদ ভাই আপনি একটু সবার সাথে শেষ কথাবার্তা বলে আমরা শেষ করব। আপনি সবার সাথে একটু ফাইনাল কথা বলে নেন সবার সাথে। রহমুল্লাহ ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আব্দুর রহমুল্লাহ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? রহমুল্লাহ ভাই আপনি কি বলতে পারবেন? কিছু বলতে চাইলে বলে নিন শেষের পর্যায়ে। আচ্ছা, ওনার সংযোগ হয়তো বা বিচ্ছিন্ন হয়ে গেছে। ধন্যবাদ রহমুল্লাহ ভাইকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। করোনা ভাইরাসের প্রসঙ্গ সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কিন্তু আমরা আলাপ করছিলাম আজকে এই প্রবাস লাইভ অনুষ্ঠানে। প্রবাস লাইভ অনুষ্ঠান বাংলা টিভির ফেসবুক পেজে কিন্তু প্রচার হচ্ছিল। আজকে কুয়েতে আমি সংযুক্ত হয়েছিলাম মহাজোগের। আজকে চলছিল আমাদের তৃতীয় পর্ব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাহমুদ আকবর, মোহাম্মদ কামাল হোসেন ভাইকে অনেক ধন্যবাদ কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে কুয়েত আমরা করোনা আপডেট বা প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। শাকিল ভাই শেষ। হ্যাঁ, শোয়েব ভাই আপনাকেও ধন্যবাদ কুয়েত থেকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। আমি ১ মিনিটে শেষ করি। হ্যাঁ, আপনার শেষ বক্তব্যটা একটু বলেন। হ্যাঁ, শাকিল সাহেব ধন্যবাদ, এবং ধন্যবাদ আহমদ জুবায়েদ, এবং ধন্যবাদ বাংলা টিভি। কুয়েতে অবস্থিত সমস্ত বাংলাদেশি এবং কুয়েতের বিভিন্ন জনগণ সবাই করোনা ভয়ে আমরা যেমন আতঙ্কিত, সেই রকম আমরা আশাবাদী। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা কুয়েত সরকারের সঙ্গে কাজ করে ইনশাআল্লাহ সবাইকে সুস্থ রাখার চেষ্টা করব। সেই সঙ্গে বাংলাদেশে অবস্থিত আমাদের ফ্যামিলি নিয়ে, বাংলাদেশে অবস্থিত আমাদের ফ্যামিলি নিয়ে আমরা উদ্বিগ্ন, সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা আশা করি মহান রাব্বুল আলামিন আমাদের এই করোনা থেকে মুক্ত করবেন, এবং ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সুস্থ হয়ে আমরা বাংলাদেশে ফিরে যাব, আমাদের পরিবারের কাছে ফিরে যাব, আমাদের দেশের কাছে ফিরে যাব, এই প্রত্যাশা করি। সর্বশেষ বাংলা টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবার জন্য আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা বাংলা টিভি ফেসবুক পেজে যুক্ত হয়েছিলেন আমাদের আকবর হোসেন ভাই, যিনি আসলে একেবারেই শুরুর দিকটাতে আমাদের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করেছিলেন কিন্তু কথা বলতে পারেননি। শোয়েব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুর রহমুল্লাহ ভাই এবং আমাদের মোহাম্মদ কামাল হোসেন ভাই সভাপতি, বরিশাল বিভাগীয় পরিষদ সভাপতি। বাংলা টিভির সোশ্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে আপনাদের যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবার আমরা কখন আপনাদের সঙ্গে যুক্ত হবো। এবং তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।